আজকের রয়ের কথায় আসবো, কিন্তু তার আগে একটা বিশাল মজাদার জিনিস ঘটেছে। সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউই আমাদের কি সুন্দর বোকা বানিয়েছে না? কারণ বিগত 2-3 দিন ধরে ডাব্লিউডাব্লিউই তাদের টুইটার অ্যাকাউন্টে, ইনস্টাগ্রামে কিছু টিজার ড্রপ করছিল, যেখানে আমরা কিছু জুতো দেখতে পাচ্ছিলাম। মানে জুতো দেখতে পাচ্ছিলাম না, বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছিলাম মানে কেউ বা কারা যেন হেঁটে হেঁটে আসছে। তাদের ফেস রিভিল করেনি, শুধু জুতোর পার্টটুকু দেখিয়েছিল। 3-4টে ভিডিও ড্রপ করেছিল যেখানে আমরা 3-4 ধরনের জুতো দেখেছিলাম। আর আজকে ডাব্লিউডাব্লিউ আরও দুটো ভিডিও ড্রপ করেছে, যেখানে একটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারো একজনের হাত, যেটা দেখে সম্ভবত মনে হচ্ছে এটা পল হেমনের হাত, কারণ আঙুলে আমরা হল অফ ফেমের রিংটাকেও দেখতে পাচ্ছি। আর একটা ভিডিও ট্রিপল এইচ নিজে শেয়ার করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 4টে গ্লাস, আর সেই 4টে গ্লাসে ড্রিঙ্ক আর কি ঢালা হচ্ছে, মানে কেউ একজন ঢালছে। তো এই সবের মাধ্যমে ডাব্লিউডাব্লিউই মানে এমনভাবে জিনিসটাকে হাইপ করছিল, দেখে মনে হচ্ছিল কারো একটা রিটার্ন হতে চলেছে, কেউ হয়তো ফিরে আসতে চলেছে। আর সবাই তো না জানি কী কী স্পেকুলেশন লাগাতে শুরু করে দিয়েছিল। কেউ বলছে ক্রিস জেরিকো, কেউ বলছে অস্টিন থিওরি, কেউ বলছে ভিশনের আবার একটা নতুন করে ক্যারেক্টার ফর্ম হচ্ছে, যেখানে কিনা ব্রক লেসনার রিটার্ন করছে। যেহেতু একটা ওই ভিডিওতে আমরা ব্রক লেসনার টাইপেরও একটা জুতো দেখেছিলাম, যে ব্রক লেসনার ভিশনকে জয়েন করছে, ওই দিক থেকে অস্টিন থিওরি ভিশনকে জয়েন করছে, তো এদের একটা নতুন ক্যারেক্টার আসছে। কেউ বলছে যে এটা হয়তো ওই দিক থেকে সান্তোস এসকোবার বা অ্যান্দ্রাদে হতে পারে, আর ওই দিক থেকে এরকম নানা ধরনের স্পেকুলেশন চলছিল। কিন্তু আলটিমেটলি জানা গেছে এসব কিছুই না। এই টিজারগুলো হচ্ছে রাসেলমেনিয়া 42, মানে পরের বছর 2026-এ যে রাসেলমেনিয়াটা হতে চলেছে, সেই রাসেলমেনিয়ার টিজারের কিছু ক্লিপ। মানে সেই রাসেলমেনিয়াটাকে অ্যাডভার্টাইজ করার জন্য যে টিজারটা ডাব্লিউডাব্লিউ আপলোড করবে, যেটা জানা যাচ্ছে যে সম্ভবত ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইটস মেন ইভেন্টের দিন রিলিজ করবে টিজারটাকে, সেইটারই কিছু প্রি টিজার বলা যেতে পারে এইগুলো। তো এইগুলো আর কিছুই না, এগুলো জাস্ট ডাব্লিউডাব্লিউর কিছু অ্যাডভার্টিজমেন্ট ট্যাকটিক। তো ডাব্লিউডাব্লিউ ভালো মতো বোকা বানিয়েছে, কারণ অনেকে হাইপ আপ তো হয়ে গেছিলো যে কে রিটার্ন করতে চলেছে, কার বড় রিটার্ন হতে চলেছে, কে আসবে, কিন্তু আলটিমেটলি সেসব কিছুই না। তো ভালো, ডাব্লিউডাব্লিউ এইভাবে বোকা বানানো ভালো। কিন্তু এখন ডাব্লিউডাব্লিউর মাথা যদি ঘুরে যায়, ডাব্লিউডাব্লিউ যদি ভাবে যে ঠিক আছে টিজার ফিজার তো আপলোড করা, মানে ওইগুলোকে আর কি রিলিজ করা, এগুলো তো চলতেই থাকবে, কিন্তু এই ব্যাপারটার মধ্যে সবাই যখন এত ইন্টারেস্ট নিয়েছে, এটাই কোনো একটা স্টোরি লাইনে কনভার্ট করে দিই, সেইটা যদি করে তাহলে সেটা তো ব্যাপক জিনিস হবে। কিন্তু আরেকটা জিনিসও মনে করা হচ্ছে যে এই যে টিজারগুলো ছেড়েছে, এইটার মাধ্যমে ডাব্লিউডাব্লিউর আরেকটাও প্ল্যান ছিল। যে রিউমারটা আসছিল না, যে ডিসেম্বরে যখন মানে ক্রিস জেরিকোর এইডব্লিউর সাথে কন্ট্রাক্ট শেষ হবে, তখন ক্রিস জেরিকো আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে। তো ডাব্লিউডাব্লিউ হয়তো দেখতে চাইছিল যে ফ্যান্সদের উত্তেজনা কতটা ক্রিস জেরিকোকে নিয়ে, কারণ ডাব্লিউডাব্লিউ জানতো এরকম কিছু মিস্টেরিয়াস টিজার ড্রপ করলে হয়তো ক্রিস জেরিকোর নামও উঠবে। তো ক্রিস জেরিকোকে নিয়ে ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা কতটা উত্তেজিত বা তার রিটার্ন কতটা দেখতে চাইছে তারা ডাব্লিউডাব্লিউতে, এইটাকেও টেস্ট করার জন্য বলা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এরকম একটা ট্যাকটিক ইউজ করেছে। কিন্তু বেসিক্যালি এর পেছনে রিজন একটাই, এটা হচ্ছে রাসেলমেনিয়া 42 এর যে প্রমোশনাল টিজার, সেইটার কিছু প্রি টিজার, এই হচ্ছে ব্যাপার। তো এটাকে নিয়ে আর বেশি উত্তেজিত হয়েও না, আর বাকি আজকে রকে নিয়ে একটু কথা বলা যাক, যে আজকে রয় কী কী হলো সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো র আজকে শুরু করে আমাদের মেন ইভেন্ট যে উসো, যেখানে তার এন্ট্রেন্স হয়, সবাই আবার তার সাথে ইট ইট করে। আর তারপর যে উসো রিংয়ে এসে বেসিক্যালি তার আর সিএম পাঙ্কের যে ম্যাচটা হবে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, সেটাকেই আর কি একটু হাইপ আপ করে, যেখানে সে বলে তার কানে এখন অনেকের কথা বাজছে, তাকে রোমান রিংস কিছু বলছে, তাকে জিমি উসো কিছু বলছে, তার সামনে সিএম পাঙ্কের চ্যালেঞ্জ আছে, ওদিক থেকে আরও অনেক কিছু তার কানে বাজছে। কিন্তু তার এখন মেন ফোকাস হতে চলেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে, আর সেই হতে চলেছে নেক্সট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর তারপর সে যখন বলতে যায় 4 letters 1 word তখনই বেজে ওঠে সিএম পাঙ্কের থিম সং। তারপর সিএম পাঙ্কও সেখানে আসে। আর আজকে তো সিএম পাঙ্ক জেউসো স্টাইলকেও কপি করে, মানে জেউসো যেমন একবার এন্ট্রেন্স করে আবার সেটাকে চালিয়ে ইট ইট করতে থাকে, যেমন সিএম পাঙ্কের একবার কাল্ট অফ পার্সোনালিটি বাজে, তারপর সেটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পর সিএম পাঙ্কও আবার সেটাকে আরেকবার বাজতে বলে, মানে বাজাতে বলে আর কি। তো সেই সব তো হয়, এগুলো তো চলে। বেসিক্যালি সিএম পাঙ্কও আজকে বেশি কিছু বলে না। সিএম পাঙ্ক বলে আমার দেখে ভালো লাগছে যে জেউসো এখন নিজের উপর ফোকাস করছে, জেউসো এখন শুধুমাত্র জিমি উসোর ছোট ভাই না, ছোট রোমান রিংস না, সে এখন মেন ইভেন্ট জেউসোর মতো ভাবছে। তারপর সে বলে যে জেউসো যদি মনে করে থাকে যে তার জন্য আবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা জেতা একটা বিশাল বড় ব্যাপার, তো শুধু সেটা জেউসোর জন্য বড় ব্যাপার না, কারণ সামার স্ল্যামে অল্প সময়ের জন্য হলেও সিএম পাঙ্ক এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটাকে হোল্ড করেছিল, আর এখন তার জন্য এই চ্যাম্পিয়নশিপটাকে আবার জিতে নেওয়া বা আবার নিজের কাছে ফিরে পাওয়া,
এটা একটা বিশাল বড় ব্যাপার, তাই স্যাটারডে নাইটস মেন ইভেন্টে সেও তাকে দেখে নিতে চলেছে। তো লাস্টে আবার জেউসও সিএম পাঙ্ককে ঘুরিয়ে বলে যে সিএম পাঙ্ক এইটা করতে ওস্তাদ। সিএম পাঙ্ক সবসময় কথাটাকে, পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেয় আর নিজের উপর নিয়ে চলে আসে, আর এমনভাবে নিয়ে আসে যেন তার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে ভিলেন মনে হয়। আর এই ক্ষেত্রেও জেউসোকে হয়তো দেখে বাজে মনে হচ্ছে, কিন্তু যাই হোক না কেন স্যাটারডে নাইটস মেন ইভেন্টে সেই তো হতে চলেছে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর 4 লেটার্স 1 ওয়ার্ড ইট এই বলে জেউসো বেরিয়ে যায়। তো ইম্পর্টেন্ট বা স্পেশাল সেরকম কিছুই ছিল না, জাস্ট জেউসো থিংস। আর এইভাবেই আজকে র শুরু হয়। কিন্তু তারপরে একটা ম্যাচ হয় যেটা ছিল নাম্বার 1 কন্টেন্ডারের জন্য ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের, যেখানে রুসেভ আর পেন্টার মধ্যে ম্যাচ হচ্ছিল। এবার বলে না উড়তা তীর নেওয়া কাকে বলে, সেটা আজকে ডমিনিক করেছে। কারণ এই ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে এল গ্র্যান্ডে আমেরিকানো আর তার যে দুটো ছোট ছোট এল গ্র্যান্ডে আমেরিকানো আছে, লস এল গ্র্যান্ডে নাকি লস আমেরিকানো কী সব বলে, তো তারা আজকে এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করে আর পেন্টার রুসেভের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে ম্যাচটা নো ডিসকোয়ালিফিকেশনে, মানে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে আর কি শেষ হয়ে যায়। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর এল গ্র্যান্ডে আমেরিকানো আর তার দুই ছোট সাঙ্গপাঙ্গ ওরা দুইজন সেলিব্রেট করতে থাকে, কিন্তু রুসেভ আবার পেছন থেকে এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর তারপর এল গ্র্যান্ডে আমেরিকানোকে ধরে, আর এল গ্র্যান্ডে আমেরিকানো যখন পালাতে চায় তখন পেনটা ওই দিক থেকে আবার তাকে ধরে নেয়। ধরে নেওয়ার পর ওই ছোট ছোট যে লস এল গ্র্যান্ডে নাকি তারা আছে, তারা এল গ্র্যান্ডে আমেরিকানোকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আজকে কোনোরকমভাবে বেঁচে বেরিয়ে যায়। আর তারপর আমরা ব্যাকস্টেজে দেখতে পাই যে ডমিনিক এল গ্র্যান্ডে আমেরিকানো আর তার সেই দুটো ছোট ছোট লস আমেরিকানোর সাথে কথা বলছে। তো তখন অ্যাডাম পিয়ার্স বুঝে যায় যে এসব তার মানে ডমিনিকের প্ল্যান ছিল। এবার ডমিনিক যেখানে একটা অপোনেন্ট পেতো হয়তো ফিউচারে, কিন্তু ডমিনিক যেমন বললাম উড়তা 3 নিয়ে নিয়েছে। তো অ্যাডাম পিয়ার্স তো অত সহজে ডমিনিককে ছেড়ে দেবে না। তো ডমিনিককে বলে আমি সবই বুঝতে পারছি তুই কী করতে চাইছিস, তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তুই তোর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড তো করবি, কিন্তু এবার একজনের এগেনস্টে না, তুই দুজনের এগেনস্টে ডিফেন্ড করবি, রুসেভ আর পেন্টা। তো ডমিনিক যেখানে ভাবছিল তার কাজ হয়তো সহজ হয়ে গেছে, এই ম্যাচটা যদি ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায় তাহলে তাকে হয়তো আর কাউকে ফেস করতে হবে না, কিন্তু আলটিমেটলি এই ম্যাচটা একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে গেছে ফর স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট। আর এবার ডমিনিককে ফেস করতে হবে পেন্টা আর রুসেফকে একসাথে। কিন্তু এই ম্যাচটা তো আমার মনে হচ্ছে ডমিনিক তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বাঁচিয়ে নিতে পারে যদি এল গ্র্যান্ডে আমেরিকানো আর তার সেই দুটো ছোটো ছোটো আমেরিকানো এসে তাকে সাহায্য করে। কিন্তু সেটা নিয়ে পরে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের প্রেডিকশন ভিডিওতে কথা হবে যে কে জিততে পারে কে হারতে পারে। তো তারপর আমরা দেখতে পাই এখানে একটা খুব সুন্দর ম্যাচ, মানে আমি ম্যাচের কথা বলছি না, ম্যাচের রমণীদের কথা বলছি। কারণ নিকি বেলার সাথে ম্যাচ ছিল রক্সেন পেরেজের। আর নিকি বেলাকে দেখে তো আজকে অনেকের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কারণ নিকি বেলার ছোটোবেলায় অনেকের ক্রাশ ছিল। তো যাই হোক না কেন নিকি বেলাকে অ্যাকচুয়ালি সুন্দর লাগছিল আজকের ম্যাচে, কিন্তু তাকে দেখতে সুন্দর লাগলেও তাকে দেখে মনে হচ্ছে এই যুগে নারীদের সাথে সে কম্পিট করতে অতটা ভালোভাবে পারবে না। কারণ সত্যি বলতে খুবই নিকি বেলাকে যাকে বলে না যে রিং রাস্ট যেটা হয় তার মধ্যে সেটা রাখছিল, আর মনে হচ্ছিল যে রক্সেন পেরেজ তার থেকে অনেক এগিয়ে আছে এই ম্যাচে। তো ম্যাচটাকে একটু লম্বা টানার চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই রক্সেন পেরেজ এই ম্যাচে নিকি বেলাকে হারিয়ে দেয়। আর হারিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাই ওই দিক থেকে রাকেল রড্রিগুয়েজ আবার নিকি বেলার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু নিকি বেলাকে বাঁচাতে তখন স্টেফেনি ফ্যাকার সেখানে চলে আসে। আর লাস্টে স্টেফেনি ফ্যাকার আর রাকেল রড্রিগুয়েজের মধ্যে একটা ফেস অফ হয়, আর দেখে মনে হচ্ছে এদের মধ্যে আমরা ফিউচারে কোনো একটা ম্যাচ দেখতে চলেছি। তো এইভাবে আজকে একটা সেগমেন্ট ছিল, তো কী আর বলবো, এই সেগমেন্টটাকে নিয়ে জাস্ট নিকি বেলাকে প্রমোট করা হচ্ছে। আর নিকি বেলা এখন হেরে যাচ্ছে, এটা দেখতে খারাপ লাগছে। কারণ দেখো নিকি বেলা এজেলি এরা দুজনেই সমসাময়িক রেসলার, কিন্তু কোথায় এজেলি স্টক এখন একদম হাইতে, আর সেখানে নিকি বেলা রতে আসছে কিন্তু ম্যাচ জিততে পারছে না। এদিকে নিকি বেলা হল অফ ফেমার, তো একটু খারাপ লাগছে, কিন্তু কী আর করা যাবে। যেমন বললাম এখনকার যুগের ফিমেল রেসলারদের সাথে বা ফিমেল কম্পিটিটরদের সামনে যখন নিকি বেলাকে রাখা হয় তখন দেখে মনে হয় নিকি বেলা একটু তো মানে পিছিয়ে আছে তাদের থেকে। তো এটা একদম বাস্তব সত্য, তো এটাই আর কিছু করা যাবে না। যাই হোক না কেন তারপর ম্যাচ হয় LA নাইট ভার্সেস ব্রন ব্রিকারের মধ্যে। আর এই ম্যাচটা কেন হয়, ব্রন ব্রিকার রেগেছিল যে ব্রন ব্রিকার আর ব্রনসন রিডকে ব্যাটেল রয়্যাল ম্যাচে মানে সুযোগ দেওয়া হয়নি। তো পল হেমন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে বেকার বেকার তোরা 20 জনের সাথে কেন কম্পিট করতে যাবি, যখন তোরা একজনের সাথে কম্পিট করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এগিয়ে যেতে পারিস বা অপরচুনিটি আর্ন করতে পারিস। কারণ ওই দিক থেকে এলএ নাইট তো আগেই বলে দিয়েছিল যে সিএম পাঙ্ক জেউসের মধ্যে যে জিতুক না কেন এলএ নাইট তার জন্য আসছে। কিন্তু আজকে ব্রন ব্রিকার আর এলএ নাইটের ম্যাচ হয়, যেখানে এলএ নাইটটা একটা পোস্টারও দেখিয়ে দিয়েছিল যেখানে লেখা ছিল যে জেউসও না এলএ নাইটকে অপরচুনিটি দেওয়া উচিত। তো এইসব তো চলতেই থাকবে, কিন্তু আজকে এলএ নাইট আবার হেরে গেছে, কারণ ব্রন ব্রিকার আজকে এলএ নাইটকে হারিয়ে দিয়েছে। লাস্টে যে স্পিয়ারটা এলএ নাইটকে মেরেছিল ওই স্পিয়ারটা খাওয়ার পর যে কেউ হেরে যাবে, মানে
দেখে মনে হচ্ছিল যে এই স্পিয়ারটার পর ওঠা অসম্ভব। তো এলএ নাইট আবার হেরে গেছে, আর এলএ নাইট যতই মুখে বলুক যে সিএম পাঙ্ক আর জেউসের মধ্যে যে জিতবে এলএ নাইট তার জন্য আসছে, কিন্তু এইভাবে এলে তো হবে না বাবা, কারণ একটু ওয়েট করতে হবে। আর আমার মনে হয় এলএ নাইট না এখানেই ভুল করে, কারণ দেখো জেউসো বা সিএম পাঙ্কের মধ্যে যেই জিতুক, তোমার মনে হয় তারপরে যদি এলএ নাইট তার সাথে ম্যাচ করে এলএ নাইট সেই ম্যাচটা জিতবে? তো ডাব্লিউডাব্লিউর ফরম্যাটকেই বোঝেনি এখন এলএ নাইট। তো এলএ নাইটকে অ্যাকচুয়ালি একটু ওয়েট করে যাওয়া উচিত, যখন তাদের চ্যাম্পিয়নশিপ রিং কিছুটা লম্বা চলে যাবে, যখন মনে হবে যে হ্যাঁ এই মুহূর্তে তারা ম্যাচ হারতে পারে, আমার মনে হয় তখন এলএ নাইটের সেই সিচুয়েশনে জাম্প করা উচিত। তো সেই সময় এলএ নাইটের তবু একটা সুযোগ থাকলে থাকতে পারে। এখন জেতার পরেই যদি তুমি তাদের সাথে ম্যাচ করতে চলে যাও, তাহলে তোমার হারার সম্ভাবনাই প্রবল, আর এলএ নাইটের সাথে সেটাই হয়ে আসছে। কিন্তু যাই হোক, আজকে ব্রন ব্রিকার যখন এলএ নাইটকে হারিয়ে দিয়েছে, তখন দেখে মনে হচ্ছে যে এলএ নাইট তো নয়, কিন্তু হ্যাঁ ব্রন ব্রিকার রেসে অনেকটা এগিয়ে গেছে, আর সিএম পাঙ্ক আর জেউসের মধ্যে যেই জিতুক না কেন, তার সামনে ব্রন ব্রিকার নামের চ্যালেঞ্জটা আসতে চলেছে। আর ব্রন ব্রিকারকে ডাব্লিউডাব্লিউ বিল্ডও সেইভাবে করছে। তো দেখা যাক। অ্যাকচুয়ালি ব্রন ব্রিকারের আজকে গিয়ারের পেছনে যেটা লেখা ছিল ফিউচার দ্য ফিউচার, আমার মনে হয় সেটাই অ্যাকচুয়ালি ব্রন ব্রিকার হতে চলেছে। আর এরপর কিছু রাসেলমেনিয়ার মেইন ইভেন্টও ব্রন ব্রিকার পেতে চলেছে ফিউচারে। এরপর একটা মজাদার ব্যাপার হয়, যেমন আমরা দেখেছিলাম আগের সপ্তাহে এজে স্টাইলস আর ড্রাগন লি নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছিল, আর ফিন বেলার আর জেডি ম্যাকডোনার কাছ থেকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ চলে গেছিল। তো আজকে ব্যাক স্টেজে আর কি অ্যাডাম পিয়ার্সের কাছে ফিন বেলার আর জেডি ম্যাকডোনা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের একটা রিম্যাচ দাবি করতে এসেছিল। তো রিম্যাচ তো দাবি করতে এসেছিল, কিন্তু রিম্যাচ তারা পায় না, কিন্তু অ্যাডাম পিয়ার্স তাদেরকে একটা সুযোগ দেয়, বলে আজকে তোদের দুজনের মধ্যে যে ফেমাসকে হারাতে পারবে, মানে যদি কেউ হারিয়ে দেয় তোদের দুজনের মধ্যে, তাহলে তোরা যেটা চাস সেটা তোরা পেয়ে যাবি। তো তখন আমরা দেখতে পাই যে জেডি ম্যাকডোনা তো আলাদাই লেভেলের রেগেছিল। তো জেডি ম্যাকডোনা বলে ঠিক আছে সেমাসকে হারাতে হবে, তো আমি হারাবো সেমাসকে। তো জেডি ম্যাকডোনা উত্তেজিত হয়ে যায়, আর ফিন বেলার বলে ভালোই হলো, আমাকে আর এসব বেকার ঝামেলায় পড়তে হচ্ছে না। ফিন বেলারের মুখে একটা শয়তানি হাসি ছিল। তো ফিন বেলার বলে ঠিক আছে, জেডি ম্যাকডোনা যখন সেমাসকে হারিয়ে দেবে, তখন যেন মনে থাকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আমরা আবার আসছি। তো এই ম্যাচটা হয়, জেডি ম্যাকডোনার সেমাসের মধ্যে একটা ম্যাচ হয়। এবার দেখো জেডি ম্যাকডোনার সামনে যদি সেমাস দাঁড়িয়ে থাকে, তখন কোনো অংশে মনে হতে পারে যে জেডি ম্যাকডোনা কোনো দিন সেমাসকে হারাতে পারবে, অবশ্যই না। কিন্তু তার রিং সাইডে ছিল ফিন বেলার, আর ফিন বেলার জানতো যে এই ম্যাচটা যদি জেডি ম্যাকডোনা জেতে, তাহলে তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আরও একবার অপরচুনিটি পাবে। তো সেই কারণে ফিন বেলার আজকে জেডি ম্যাকডোনাকে পুরোপুরি সাহায্য করে। যখন সেমাস তাকে প্রায় হারিয়ে ফেলেছিল, তখন তার পাকে রিং রোপের মধ্যে আটকে দেয়। তাছাড়া সেমাসের যে অস্ত্র সালিলি বা শালিলি কি বলে সেটাকে, যাই বলুক না কেন, যখন রেফারি নজর ছিল না, তখন সেই শালিলি দিয়েই সেমাসের পিঠে সে মেরে দেয়। আর তারপর জেডি ম্যাকডোনাল্ড সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তার ফিনিশার মেরে দেয় সেমাসকে, আর সেমাসকে এই ম্যাচে সে হারিয়েও দেয়। মানে ফিন বেলারের সাহায্যে জেডি ম্যাকডোনা ম্যাচটা তো জিতেই গেছে। আর পরে ব্যাকস্টেজে আমরা দেখতে পাই ফিন বেলার তার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের রিম্যাচও দাবি করে নেয়। আর যেহেতু এজে স্টাইলস রাজি হয়ে যায়, তাই শুধুমাত্র এজে স্টাইলসের জন্য আমাদের অ্যাডাম পিয়ার্স এই ম্যাচটাকেও কনফার্ম করে দিয়েছে নেক্সট উইকের মানডে নাইট রয়ের জন্য। মানে নেক্সট উইকের মানডে নাইট রতে এজে স্টাইলস আর ড্রাগন লির সাথে ম্যাচ হতে চলেছে ফিন বেলার আর জেডি ম্যাকডোনার। এটা হতে চলেছে ফর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। তো ভালো ম্যাচ, চলো দেখে মজা আসবে। দেখা যাক নেক্সট উইকে আবার তাদের কাছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ফেরত আসে কিনা, যেটা চান্স খুবই কম। কিন্তু এবার আসা যাক রয়ের মেন ইভেন্টে। এবার রয়ের মেন ইভেন্ট শুনে কি মনে হচ্ছে বড় কিছু হওয়া দরকার, যেহেতু সামনেই স্যাটারডে নাইটস মেন ইভেন্ট, আর এটা স্যাটারডে নাইটস মেন ইভেন্টের আগে লাস্ট র ছিল। কিন্তু না, মেন ইভেন্টটা তো এমন একটা জিনিস ছিল যার সাথে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের কোনো সম্পর্কই নেই, যেটা হচ্ছে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিস ফেস করছিল বেলি আর লায়রা ভ্যালকাইরিয়াকে। এবার তোমরা হয়তো ভাবছো যে ম্যাচটাকে আমি এইভাবে বললাম তার মানে ম্যাচটা হয়তো খুব খারাপ হয়েছিল। না, রয়ের মেইন ইভেন্টে ম্যাচটাকে রাখা খারাপ হতে পারে, কিন্তু ম্যাচটা কোনো অংশে খারাপ ছিল না। এটা অ্যাকচুয়ালি একটা দুর্দান্ত ম্যাচ ছিল। আর দেখে বোঝা যাচ্ছিল যখন শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, বেলি এদের মতো ভেটারেন্টরা একটা ম্যাচে থাকে, তখন সেই ম্যাচটা একটা ক্লাসিক ম্যাচ হবেই হবে। আর তার সাথে যখন লায়রা ভ্যালকেরিয়ার মতো একটা লায়রা ভ্যালকাইরিয়া, বাহ আমি নামটাও ভুলভাল বলছি, লায়রা ভ্যালকাইরিয়ার মতো একটা ফিউচার ট্যালেন্টও যখন তাদের সাথে আছে, তখন এই ম্যাচটা খারাপ কীভাবেই বা হতো। আর অ্যাকচুয়ালি ম্যাচটা দুর্দান্ত ম্যাচ হয়েছে। এই ম্যাচে অনেক মোমেন্টে মনে হয়েছে যে হয়তো বেলি আর লায়রা ভ্যালকাইরিয়া নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু সেই সময় পিন ব্রেক হয়েছে, কাউন্ট ব্রেক হয়েছে, মানে সব কিছু হয়েছে। যখনই মনে হয়েছে কেউ একজন জিতে যাবে, তার পার্টনার এসে সেটাকে ব্রেক করে দিয়েছে। মানে এটা অনেক মোমেন্টে হয়েছে। আর অ্যাকচুয়ালি ম্যাচটা তাই বলছি দুর্দান্ত ম্যাচ ছিল, মানে বোর হবে না কোনো অংশে, আর ইন্টারেস্টিং ছিল। কিন্তু এই ম্যাচের ফিনিশিং সিকোয়েন্সটাও খুব ভালো ছিল, যখন আর কি অ্যালেক্সা ব্লিস লিগাল মেম্বার ছিল, কিন্তু বেলি আর লায়রা ভ্যালকাইরিয়া ভাবে যে শার্লেট হয়তো লিগাল মেম্বার। তো একটা সময় আমরা দেখতে পাই শার্লেট আর কি বেলিকে
সাবমিশন মুভে আটকে দেয়। আর বেলি প্রায় সাবমিট করতেই চলেছিল, কিন্তু লায়রা ভ্যালকাইরিয়া কোথাও থেকে একটা এসে তার হাতটাকে ধরে নেয়, মানে বেলিকে সাবমিট করতে দেয় না। কিন্তু লায়রা ভ্যালকাইরিয়ার উপর অ্যালেক্সা ব্লিস তার মুভ দিয়ে দেয়। আর লাস্টে এইভাবে আমরা দেখতে পাই যে শার্লেট আর অ্যালেক্সা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে রিটেন করে নেয়। তো এই ম্যাচে তাদের চ্যাম্পিয়নশিপ তো রিটেন করে নিয়েছে, কিন্তু তাদের নেক্সট চ্যালেঞ্জারকে সেটাও হয়তো সামনে চলে এসেছে। কারণ তারপর আমরা দেখতে পাই আসুকা আর কাইরি সেন এসে তাদের সবার উপর অ্যাটাক করে দেয়। তো শার্লেট আর অ্যালেক্সের উপর তো অ্যাটাক করেই দিয়েছিল, কিন্তু যখন লায়রা ভ্যালকাইরিয়ার উপর অ্যাটাক করছিল তখন আবার আমরা বেলির সেই একটা যেই রাগী রূপ সেটাকে দেখতে পাই। আর কাইরি সেন আর আসুকা ভাবে এর সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই, তো তারা সেখান থেকে বেরিয়ে যায়। তো দেখে মনে হচ্ছে এই যে তিনটে টিম, এদের মধ্যে কোনো একটা মাল্টিপার্সন ফিউড ডাব্লিউডাব্লিউই প্ল্যান করছে। আর ফিউচারে আমরা এদের মধ্যেই মানে উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের গল্প দেখতে পেতে পারি। কিন্তু কথা হচ্ছে এটা যে ম্যাচটা হয়তো দুর্দান্ত ছিল, মেন ইভেন্টের মানে মেন ইভেন্ট ওয়ার্দি ম্যাচ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কি এই ম্যাচটাকে মেন ইভেন্টে রাখা দরকার ছিল সেই অর্থে, যেখানে সামনে কিনা স্যাটারডে নাইটস মেন ইভেন্ট। তো এইখানেই কিছু ভুল করে ফেলে। যাই হোক, এইভাবেই আজকে শেষ হয়। আর ভিডিও শুরু আমি যেটা দিয়ে করেছিলাম সেটা দিয়ে ভিডিও শেষ করি, যে ওই যে ভিনিয়েটগুলো। তো তোমরা তো এইটুকু তো তোমাদেরকে বলেই দিলাম যে সেগুলো রাসেলমেনিয়ার জন্য আর কি প্রিটিজার ছিল, কিন্তু ভিনিয়েটে যে জুতোগুলো দেখানো হচ্ছিল সেগুলো অ্যাকচুয়ালি কারা ছিল সেটা নিয়েও একটা রিপোর্ট এসেছে। আর যতদূর জানা যাচ্ছে রোমান রেইন্স, গুন্থার, সিএম পাঙ্ক, ড্রু ম্যাকেন্টায়ার, ট্রিপল এইচ, পল হেমন, এদের কিছুজনকে নিয়ে শুটিং করা হয়েছে। আর এরা সম্ভবত তারাই হতে পারে। আর মাঝখান থেকে একটা নাম হয়তো অস্টিন থিওরি হলেও হতে পারে, যদি এটাকে স্টোরি লাইনে কনভার্ট করতে চায়। আর না হলে এরাই আছে আর কি, মানে এরাই রিভিল হবে অ্যাজ আ পার্সন, মানে এই টিজারগুলোর বিপরীতে। তো এটাকে নিয়ে আর বেশি কিছু বলবো না, দেখাই যাবে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে টিজারটা রিলিজ হয়ে যাবে, তো তখনই তোমরা দেখে নিও। বাকি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে যেতে ভুলো না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে। আর কমেন্ট বক্সে কমেন্ট করলে সেটাকে একটু সোয়াইপও করো, একটা হাইপ বাটন পেয়ে যাবে, হাইপ বাটনটাকে প্রেস করে ভিডিওটাকে হাইপও করে দিও। তাহলে কালকে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের প্রেডিকশনের সাথে তোমাদের সাথে আবার কথা হবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।